এসআইআর নিয়ে যে ধরনের ঘটনাবলী আমাদের চোখে পড়ছে, এই যে চূড়ান্ত হয়রানি মানুষের, মানে মধ্যবিত্ত মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষের সকলের, এবং ঠিকঠাক কাগজ না রাখার জন্য যে ধরনের কি বলবো হেনস্থা মুখে পড়তে হচ্ছে, এবং এগুলো তো মানে আগে মানুষ ভাবেনি যে এরকম একটা দিন আসতে পারে, ফলে সেই রকম ভাবে প্রস্তুত ছিল না। তো সেই আবহে এই ধরনের একটা যে দেশব্যাপী বা রাজ্যব্যাপী আমি যদি আগে ধরি, এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, এর কিরকম প্রভাব পড়তে পারে এই আমাদের আগামী, আমি যদি শুধু বাংলা নির্বাচনটুকুই ধরি সেখানে। বাংলা নির্বাচনে কিন্তু এসআইআরই একটি ইস্যু যেটা বড় হয়ে উঠতে পারে। কারণ আর যেসব ইস্যুগুলো আসা উচিত সেইগুলো কিন্তু ইনোসেন্ট টেস্টেড। অন্যান্য যে নির্বাচনগুলো হয়েছে এর হুম আগে তাতে টেস্টেড। হুম বাংলার নিরিখে যদি আমরা দেখি সেগুলো কি কি, একটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি 2016 থেকে কম দেখেনি বাংলার মানুষ, 2016 হুম নির্বাচন থেকে কম দেখেনি। সারদা দুর্নীতি থেকে শুরু করে নারদা টাকা নেওয়ার যে টেপ সেটা দেখেছে মানুষ। শিক্ষকদের নিয়োগ নিয়ে দুর্নীতি দেখেছে, বালি পাচার, কয়লা পাচার, গরু হুম পাচার ইত্যাদি নিয়ে তৃণমূল নেতাদের অভিযুক্ত হতে দেখেছে, কাউকে কাউকে জেলে যেতে দেখেছে। পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা রাজার উদ্ধার হয়েছে সেসব দেখেছে। এবং শেষমেশ যে এই রেশন দুর্নীতি ইত্যাদি সব পেরিয়ে শিক্ষক দুর্নীতি এই পর্যন্ত এসছে। এবার শিক্ষক দুর্নীতি তো আজকের বিষয় না, অনেক আগের বিষয়। শুধুমাত্র আদালতে এটার একটা ফয়সলা হয়েছে, বহু হুম শিক্ষকের চাকরি গেছে ইত্যাদি ইত্যাদি, সেটা দেখেছে, সেটা টেস্টেড। বাংলার একটি দল তৃণমূল কংগ্রেস, তাকে মানুষ ভোট দিচ্ছে এবং বিজেপির তাবর নেতারা এসেও তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জিকে হারাতে পারছে না। তিনি বাংলা নিজের মেয়েকে চান বলে এক প্রচার করে তিনি অন্তত 2021-এর যে নির্বাচন তাতে এটাই স্লোগান হয়ে উঠেছিল, সেটাও একটা টেস্টেড যে বাংলার পার্টি হুম এবং বহিরাগত একটা পার্টি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমোহিনী প্রকল্পগুলো, যেটাকে আমরা ডোল পলিটিক্স বলে অনেকে হয়তো কটাক্ষ করেন, কিন্তু তাতে অনেক বেনিফিশিয়ারি আছে। যারা বেনিফিশিয়ারি তারা উপকৃত হচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন, সেটাও টেস্টেড। বিজেপিকে লোকজন ভয় পেয়ে তৃণমূলকে ভোট দিয়েছেন, সেটাও টেস্টেড। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকেছেন, সেটাও টেস্টেড। যেটা টেস্টেড নয় সেটা হচ্ছে এই এসআইআর এর যে ফলাফলটা বেরোবে সেইটা। এখন সেটা দু তিনটে দিক রয়েছে। এক নম্বর হচ্ছে যে প্রথম যে পর্যায়টা এসআইআর এর এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী যে চলছে, সেটা একটা সাংবিধানিক প্রক্রিয়া, কিন্তু তাতে প্রথম যে পর্যায়ে তাতে তৃণমূল কংগ্রেস আহ, খুবই ভালো ফলাফল করেছে বলে আমরা খবর পাচ্ছি। কারণ সেখানে তৃণমূল স্তরে তৃণমূল কর্মীরা তারা যে জনসংযোগের কাজটা করার চেষ্টা করেছেন তাতে সেটা তারা করতে সফল হয়েছে। এবারে আমরা দেখেছি যে 58 লক্ষ লোকের মতো নাম ইতিমধ্যে বাদ গেছে। 58 লক্ষ লোকের নাম বাদ গেছে, তাদের মধ্যে মৃত অনেকে এবং হুম অনেকে স্থানান্তরিত হয়ে চলে গেছেন অন্য জায়গায়। যারা মৃত তাদের ভোট ছিল না, কিন্তু এটা বিরোধীদের অভিযোগ, সিপিএম হোক বা বিজেপি হোক, যে এই মৃত ভোটারদের ভোট দিয়ে নাকি তৃণমূল কংগ্রেস অনেকগুলো আসনে তারা জয়লাভ করেছে, বা বেশিরভাগ আসনে তারা জয়লাভ করে, সেখানে তাদের সংগঠন আছে বলে সেটা তারা করে। তো সেটা এবার তারা করতে পারবে না, কিন্তু তাতেও খুব একটা উল্লসিত কিন্তু আমরা দেখিনি, বিজেপির পক্ষ থেকেও উল্লসিত হতে দেখিনি কাউকে, বা সিপিএম এর পক্ষ থেকেও নয়। হুম যারা স্থানান্তরিত তারা চলে গেছেন। 58 লক্ষ ভোট সেভাবে দেখলে সব কেন্দ্রেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিছু কিছু কেন্দ্রে হয়তো একটু বেশি সংখ্যায় যাদের নাম বাদ গেছে। তো তাতে করে তৃণমূল কংগ্রেসের যে খুব ক্ষতি হতো তা নয়, কিন্তু এখন যে 1,30,00,000 মতো মানুষজনকে ডাকা হয়েছে শুনানিতে, তাদের কাউকে কাউকে ছাড় দেওয়া হচ্ছে যাদের নাম ম্যাপিং করা যায়নি কিন্তু নাম আছে তাদের বাবা মায়ের বা হুম হুম তাদের নিজেদের ইত্যাদি ইত্যাদি, সেই তাদেরকে ছেড়ে দিলে 1 কোটির মতো ভোটারের নাম নিয়ে একটা সংশয় থাকছে। সেই শুনানি পর্ব চলছে এবং সেই শুনানি পর্বতে কিন্তু তৃণমূল কংগ্রেসের বহু আবেদন নিবেদন প্রতিবাদ ইত্যাদি সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধিরা, যারা বুথ লেভেল এজেন্ট যারা, তারা কিন্তু এই শুনানির মধ্যে অংশগ্রহণ করতে পারছেন না, তারা সেখানে থাকতে পারছেন না। কাজে কি হচ্ছে ভেতরে, কোন ডকুমেন্ট নেওয়া হচ্ছে, সেই ডকুমেন্টগুলো কিভাবে দেখা হচ্ছে, সেটা একদমই নির্বাচন কমিশনের নিজস্ব বিষয় হয়ে গেছে। সেখানে রাজনৈতিক দলগুলো, বিশেষত তৃণমূল কংগ্রেসের কিন্তু কোনো ভূমিকা নেই।
যখন খসড়া তালিকাটা বেরোবে তখন বোঝা যাবে যে কাদের নাম বাদ গেল, কাদের নাম 1 কোটির মধ্যে কি হলো, ইত্যাদি ইত্যাদি। এবং তারপরে কিন্তু সময়টা খুব কম নতুন করে ভোটার তালিকায় নাম তোলা, যারা বৈধ ভোটার তাদের। তো ফলে এইটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে, এবং যার জন্যই আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় হন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু ক্রমাগত তৃণমূল নির্বাচন কমিশনকে চাপে রাখার চেষ্টা করছেন। সে কোর্টে যাওয়ার হুমকি দিচ্ছেন বা নির্বাচন কমিশনে গিয়ে দেখা করে আসছেন প্রতিনিধি দল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এইসব আমরা দেখেছি এবং বিভিন্ন ধরনের প্রতিবাদ চলছে। এবারে এইটা নাম বাদ যাওয়াটা কোনো ফ্যাক্টর হতে পারে কিনা সেটা একটা দেখতে হবে আমাদের, সেখানে তৃণমূল কংগ্রেস কোনো বিপদে পড়ে কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কাদের নাম বাদ যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মতুয়া যারা যারা বিজেপিতে ভোট দিয়েছিল, মানে বিজেপির অন্যতম একটা শক্তিশালী ভোট ব্যাংক আর কি। অ্যাবসলিউটলি। তো সেইখান থেকে কি অনেকের নাম বাদ চলে গেল? সেটা চলে গেলে বিজেপি ওই সব কেন্দ্রগুলোতে একটু চাপে পড়বে, বিশেষত নদিয়া যেসব কেন্দ্রগুলো রয়েছে সেইগুলো। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলো থেকে কারো নাম বাদ যাচ্ছে কিনা সেটা হলে তৃণমূল কংগ্রেস একটু চাপে পড়তে পারে। তো এইগুলো আমাদের দেখতে হবে যখন এই পূর্ণাঙ্গ তালিকাটা আসবে, চূড়ান্ত তালিকাটা যখন প্রকাশ হবে আগামী মাসে, তখন কিন্তু বোঝা যাবে যে কে কতটা চাপে পড়লো এবং তার প্রভাব কতটা পড়লো। উল্টো দিকে আমরা যদি দেখি, আমি যদি ধরেও নিই যে এইটা কোনো আপাতত কোনো বিষয় নয়, তৃণমূল কংগ্রেস যেটা করার চেষ্টা করছে, তারা একটা কিন্তু আলেখ্য তৈরি করার চেষ্টা করছে, যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছে, দেখো বিজেপি তার পরিচালিত নির্বাচন কমিশন, মোটামুটি এটাই এখন বলা হচ্ছে যে বিজেপির নির্বাচন কমিশনাররা বিজেপির হয়ে কাজ করছেন। তো বিজেপি দেখো তোমাদের কতটা হ্যারাসমেন্টের সামনে ফেললো, যে এই বৃদ্ধ লোকেদের যেতে হচ্ছে শুনানি কেন্দ্রে, নাকে যেতে হচ্ছে শুনানি কেন্দ্রে, এবং তিনি মারাও যাচ্ছেন, মানে সেরকম একটি ঘটনা মারা গেছেন বলে 65 জন মারা গেছেন বলে অভিযোগ করা হচ্ছে যে এই পুরো এসআইআর পর্বতে। তো এই জিনিসগুলো ঘটছে এবং তাতে বিজেপিকে দোষারোপ করার একটা জায়গা তৃণমূল কংগ্রেস পাচ্ছে, এবং সেখানে বিজেপি একটু ব্যাকফুটে। কাজে এই ন্যারেটিভটা, এই ইমোশনটা যদি তৃণমূল কংগ্রেস ক্রমাগত হার্ট করতে থাকে এটার উপরে, তাহলে অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস। কিন্তু চূড়ান্ত তালিকা যখন বেরোবে তখন কি দাঁড়াবে ভোটার তালিকা, সেটার উপর ডিপেন্ড করবে যে তৃণমূল কংগ্রেসের লাভ হলো কি হলো না, বিজেপি লাভবান আদৌ হতে পারলো কিনা। প্রথম পর্বে তো হয়নি, মানে এসআইআর এর প্রথম পর্বে তো সেটা হয়নি। এইগুলো কিন্তু খুব ক্রুশিয়াল ফ্যাক্টর হয়নি। তো ধরো আমরা এসআইআর প্রথম যেখানে হলো সেটা হচ্ছে বিহার, এবং বিহারের নির্বাচনের ফলাফল আমরা দেখলাম গত বছর একদম শেষের দিকে। তো বিহার, অবশ্যই বিহারের পরিস্থিতির সঙ্গে আমাদের পরিস্থিতি কিছুটা তো আলাদাই, কারণ আমাদের এখানে ক্ষমতায় বিজেপি নেই। এই মুহূর্তে আমাদের এখানে ক্ষমতায় বিজেপি নেই, মানে বিধানসভার ক্ষমতায়। তো সেখানে বিহারের নির্বাচন থেকে আমাদের এখানে নির্বাচনী ফলাফলে পার্থক্য কোন জায়গাতে হতে পারে বলে তোমার মনে হচ্ছে? বিহারের নির্বাচনটা একটা আলাদা বিষয় এই কারণেই যে এখানকার যে রাজনৈতিক পরিস্থিতি সেটা একটা অন্য ধরনের রাজনৈতিক পরিস্থিতি। সেখানে রিজনাল যিনি প্লেয়ার, যারা লালু প্রসাদ যাদবের আরজেডি হোক বা জেডিইউ, তাদের ইকুয়েশনটা আলাদা। তো আমার যেটা মনে হয়, যেটা নরেন্দ্র মোদী বিহার জেতার পরে বলেছিলেন যে এবার মানে গঙ্গার ধারা বিহার থেকে এবার বাংলায় বয়ে যাবে টাইপের, আমার মনে হয় না যে সেটা সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গের নির্বাচনে পড়তে পারে। কারণ এইখানে যে জিনিসটা দেখতে হবে যে তৃণমূল কংগ্রেস কিন্তু এখনো পর্যন্ত এই পশ্চিমবঙ্গে তাদের যে সাংগঠনিক শক্তি সেইটার কাছাকাছি কিন্তু বিজেপি পৌঁছতে পারেনি। এটা হচ্ছে 1 নম্বর। এবং সাংগঠনিক শক্তি খুবই দরকার ভোটারদের নিয়ে যাওয়া ভোট কেন্দ্রে এবং ভোটের দিন, যেটা প্লাস আমি যেটা অ্যানালজি টানি যে একটা ওয়ানডে ম্যাচের মতো, যে সেই দিনকে যে ভালো খেলবে সে ভালো খেলবে। তো সেইটা একটা ফ্যাক্টর, খুবই জরুরি একটি ফ্যাক্টর। দ্বিতীয় হচ্ছে যে অ্যাডভান্টেজটা নীতিশ কুমার পেয়েছিলেন বিহারে, যদি সেটুকুনি ধরে নিই, যে মহিলাদের জন্য 10,000 টাকা করে দেওয়ার ঘোষণা করে দিলেন, সেটা দেওয়া হলো ইত্যাদি ইত্যাদি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অলরেডি সেই জায়গায় অনেকটা এগিয়ে রয়েছেন। তার যে স্ত্রী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি ইত্যাদি বেনিফিশিয়ারি যারা, তাদের সংখ্যা কিন্তু যথেষ্ট রয়েছে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এখনো পশ্চিমবঙ্গে এতটাই, সেটা কিন্তু কোনো একজন ইন্ডিভিজুয়াল নেতা, সেটা যে কোনো দলের হোক, বিজেপির হোক, বামেদের হোক, কংগ্রেসের হোক, কারোর মধ্যে কিন্তু সেই জনপ্রিয় মুখ কারো কাছে নেই। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা
2021-এ করেছেন, সেটা আবারও করবেন বলে আমরা মোটামুটি আভাস পাচ্ছি। সেটা হচ্ছে যে বিজেপি বহিরাগত পার্টি, বাংলার পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস, কাজেই তৃণমূল কংগ্রেসকে ভোট দিন এবং বিজেপি আসলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, এই সবগুলো রয়েছে। কাজেই আমরা যদি ভোটের নিরিখে দেখি বা সংগঠনের নিরিখে দেখি, জনপ্রিয়তার দিক থেকে দেখি, জনমোহিনী প্রকল্পের দিক থেকে দেখি, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক এগিয়ে রয়েছে এবং সেইখানে ওই ইকুয়েশন গুলো কিন্তু কোনো কাজ করবে না। সংখ্যালঘু ভোট কিভাবে ভাগ হতে পারে, আদৌ হবে কিনা, হুমায়ুন কবিরকে যেভাবে প্রজেক্ট করা হয়েছে বা তিনি নিজেকে যেভাবে প্রজেক্ট করছেন সেইটাতে কোনো প্রভাব পড়বে কিনা, বাম কংগ্রেস এখনো পর্যন্ত যেরকম আমরা দেখতে পাচ্ছি তাতে খুব যে তাদের রিকভারি হবে সেইটা নয়, এবং তারপর এসআইআর, এই ফ্যাক্টর তো থাকছেই। কাজেই আনসার্টেন যে ফ্যাক্টর গুলো সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই যাবে কিনা, যেটা গেছে আইএসএফ এর মতো একটা দল হওয়ার পরেও এই বাংলার মুসলমান সমাজের মানুষেরা তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখেছেন। হুমায়ুন কবিরের ভারতীয় উন্নয়ন পার্টির পরেও হওয়ার পরেও সেটা থাকবে কিনা বা কোনো কোনো পকেটে সেটার প্রভাব পড়ে কিনা সেই সবগুলো দেখতে হবে। তো এই ফ্যাক্টর গুলো থাকবে। কাজে বিহারে যেটা হয়েছে সেটা এখানে হবে, সেটা হওয়াটা খুব একটা মনে হয় না হবে বলে। কিন্তু যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এবং যেটা নিয়ে প্রতীক হয়তো বলতে পারে আরো জোরালো ভাবে বা আরো যুক্তিপূর্ণ ভাবে, সেটা হচ্ছে যে ভোটের মেশিনে যদি কিছু গন্ডগোল হয় সেইটা আটকানোর ক্ষমতা কিন্তু এই যা যা ফ্যাক্টর বললাম সেগুলো কোনোটাই নেই। সেইখানে কোনো গন্ডগোল, যেটা রাহুল গান্ধী বারবার করে বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন ইত্যাদি ইত্যাদি, সেইটা কি ফ্যাক্টর হবে আমরা জানি না।